তো রিসেন্টলি আমি রুসো ব্রাদার পরিচালিত দ্য ইলেকট্রিক স্টেট সিনেমাটা দেখে নিলাম। এটা একটা সাইফাই অ্যাডভেঞ্চার সিনেমা যেটা 2018 সালের একটা নোভেল থেকে বেস করে বানানো হয়েছে এবং সিনেমায় রয়েছে মাইলি বনি, ব্রাউন, ক্রিস প্যাট এবং আরো অনেকে। তো ভাই অপেক্ষা কিসের, চলো শুরু করে যাক। হে গাইস, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য ইলেকট্রিক স্টেট সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেন করবো। গল্পের শুরুতেই আমরা মিশেল এবং তার ভাই ক্রিস্টোফারকে দেখতে পাই। ক্রিস্টোফার যথেষ্ট স্মার্ট একটা ছেলে এবং কিছু সূত্র যেগুলো আইনস্টাইনের সলভ করতে যথেষ্ট সময় লেগেছে সেগুলো ক্রিস্টোফার নিমেষের মধ্যে সলভ করে দেয়। তো এত ইন্টেলিজেন্ট হওয়া সত্ত্বেও ক্রিস্টোফার একটু সোশ্যালি অকওয়ার্ড, মানুষদের সাথে তেমন মিশতে পারে না। তার গেঞ্জিতে একটা কার্টুন ক্যারেক্টারের ছবি রয়েছে যেটা নাম হচ্ছে কসমো, যেটা দেখে আরেকজন সৈনিক সেটার অপোজ করে বসে। কথার মানে হচ্ছে যে রোবটদের মানুষেরা বেশি একটা পছন্দ করে না, যদিও ক্রিস্টোফার এক্সপ্লেন তো করে দেয় যে এটা রোবট না বরং একটা কার্টুন ক্যারেক্টার। তো ক্রিস্টোফারের সাথে অন্যান্য মানুষদের সম্পর্কটা খুব একটা ভালো না হলেও তার বোন তাকে খুবই ভালোবাসে। তো সালটা ছিল তখন 1990, সবকিছু তো ঠিকঠাকই চলছিল। আর তারপরেই একটা বড় যুদ্ধ হয়, মানুষদের সাথে রোবটদের যুদ্ধ। মানুষদের কাজে কর্মে রোবটদের ব্যবহার করাটা একদম নতুন তো কিছু না। সেই 1955 সালে ওয়াল্ট ডিজনি তার কোম্পানির মার্কেটিং এর জন্য বহু রোবটদের ব্যবহার করে। এছাড়া বহু কমার্শিয়াল কাজে রোবটদের ব্যবহার করা হয়। তারপরে আসে সেই দিন যেদিন রোবটসরা সেলফ অ্যাওয়ার হয়ে যায়, তারা নিজেদের মতন চিন্তা করা শুরু করে, তারা তাদের নিজেদের অধিকারের জন্য কথা বলা শুরু করে আর কি। তারপর লেগে যায় মানুষদের সাথে যুদ্ধ। তবে এই যুদ্ধে জয়টা তো রোবটদেরই হতো, কিন্তু মাঝখানে ইন্টারফেয়ার করে আর একজন বুদ্ধিমান মানুষ যার নাম হচ্ছে ইথান স্কেট, যে সেন্টার নামক একটা কোম্পানির সিইও। সে মানুষদের হাতে তুলে দেয় এক উন্নত প্রযুক্তি যেটার নাম হচ্ছে নিউরোকাস্টার, যেটার সাহায্যে মানুষেরা একটা ড্রোনের সাথে সরাসরি কানেক্ট হতে পারবে। আর তারপরে মানুষেরা ভর্তি ভর্তি ড্রোন তৈরি করে যেগুলোকে মানুষেরা ঘরে বসেই কন্ট্রোল করছে, যার ফলে এই লড়াইতে মানুষদের জীবন তো যাচ্ছে না, একই সাথে লোহাকে ধ্বংস করতে হলে তো লোহারই ব্যবহার করতে হবে। মানুষদের এই নতুন প্রযুক্তি রোবটদের সম্পূর্ণভাবে এই যুদ্ধে হারিয়ে দেয়। অবশেষে এই রোবটদের যে স্বাধীনতা মুভমেন্টটা চলছিল, যেটাকে নেতৃত্ব দিচ্ছিল মিস্টার পিনাট, সে সারেন্ডার করে। দেশের প্রেসিডেন্টের সাথে একটা শান্তি চুক্তি স্থাপিত হয় যেখানে রোবটদের একটা এক্সক্লুশন জোনে পাঠিয়ে দেওয়া হয়, এক বৃহৎ খালি এলাকা যেখানে রোবটরা নিজেদের মতন থাকবে, তবে মানুষদের মাঝখানে তারা থাকবে না। আপনাদের আবারও বলে দিই যে এই লড়াইয়ের মেন কারণ হচ্ছে যে রোবটেরা মানুষদের সমান অধিকার চেয়েছিল। যাই হোক, যুদ্ধ তো শেষ। একই সাথে এই নিউরোকাস্টার টেকনোলজিটাকে এখন সাধারণ মানুষদের মধ্যে ইন্ট্রোডিউস করার ব্যবস্থা করে সেই ইথানসকে। এই প্রযুক্তির সাহায্যে মানুষেরা একই সময় দুটো স্থানে থাকতে পারবে, একটা হচ্ছে মানুষদের কাজ আর একটা হচ্ছে মানুষদের পছন্দের জায়গা। আর তারপরে এই প্রযুক্তি একদম পাবলিক হয়ে যায় এবং মানুষদের মধ্যে পপুলারও হয়ে যায়। যুদ্ধ তো কেটে গেছে, বেশ কয়েকটা বছরও কেটে গেছে, আমরা মিশেলকে দেখতে পাই। তবে এবার আর তার সাথে তার ভাই কিন্তু নেই। আসল ব্যাপার হচ্ছে যে একটা দুর্ঘটনাতেই মিশেলের সম্পূর্ণ পরিবার, তার ভাই সবাই মারা গেছে। এই মুহূর্তে সে টেড নামক একটা মানুষের বাড়িতে থাকে যে তার ফস্টার প্যারেন্ট, মানে তাকে দত্তক নিয়েছে। একই সাথে মিশেলের পায়ে একটা অ্যাঙ্কেল মনিটর লাগানো, সম্ভবত সে কোনো ক্রাইম করেছে। যেমনটা আপনারা নর্মালি দেখেছেন যে এই অ্যাঙ্কেল মনিটর পরা থাকলে সেই মানুষটা একটা নির্দিষ্ট স্থানের বাইরে বা দূরে যেতে পারবে না। মিশেল বহুবার এটাকে খোলার চেষ্টা করেছে, তবে সে পারেনি। যাই হোক, সে টেডের সাথে মিশেলের সম্পর্কটা খুব একটা ভালো না। টেড কিন্তু সেই নিউরোকাস্টার যন্ত্রটাই কিন্তু এই মুহূর্তে ইউজ করছে। যেমনটা বললাম, গ্লোবালি এই যন্ত্রটা বেশ পপুলার। মানুষেরা মাথায় সেই বৃহৎ একটা ভাইজার লাগিয়ে চুপচাপ শুয়ে আছে বা বসে রয়েছে, অন্যদিকে সব কাছে ড্রোনই করে দিচ্ছে। সেই টেড নামক মানুষটাকে যে বেশ কিছু অ্যান্টিক জিনিসও রয়েছে, যে জিনিসগুলো বর্তমানে কালোবাজারে প্রচুর দাম, এবং মিশেল মনে করে যে যুদ্ধের সময় টেড হয়তো বহু বাড়ি থেকে এই জিনিসগুলো চুরি করে নিয়ে চলে এসেছে। যদিও টেড এই জিনিসগুলো কোথায় পেয়েছে সেটারও উত্তর আমরা জানতে পারবো। তো তারপর মিশেল চলে যায় তার স্কুলে, এবং নিউরোকাস্টার ব্যবহার করাটা এই মুহূর্তে তাদের পড়াশোনারই একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। মিশেল তো এই যন্ত্র ব্যবহার করবে না, সেই কারণে তাদের প্রিন্সিপাল তার সাথে সাক্ষাৎ করে এবং তাকে জানায় যে ক্লাস 9 এবং 10-এ এই নিউরোকাস্টার ব্যবহার করাটা ম্যান্ডেটরি। তা সত্ত্বেও মিশেল সেটা ব্যবহার করবে না। যাই হোক, সব খারাপের মধ্যেও মিশেল তার ভাইকে কিন্তু এখনো ভুলে উঠতে পারেনি। সে তার ভাইকে খুবই মিস করে। আর তখনই আমরা ফ্ল্যাশব্যাকের একটা সিন দেখতে পাই, যখন মিশেল তার পরিবারের সাথে গাড়িতে করে যাচ্ছিল এবং রাস্তার মাঝে একটা হরিণ চলে আসে, যার কারণে সেই গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এবং সেই দুর্ঘটনাতেই তার সম্পূর্ণ পরিবার মারা যায়। সেই রাতের বেলা মিশেল তো বাড়িতে ছিল, তবে সেই বাড়িতে যেন কেউ একটা এসেছে। মিশেল পরে দেখতে পারে যে সেটা একটা ছোট রোবট, সেই যে কসমো নামক কার্টুন ফিগারটা ছিল না, সেটা রোবট। মিশেল তাকে বহুবার তাড়ানোর চেষ্টা করে, তবে রোবটটা তার সাথে কোনো কমিউনিকেট করতে পারছে না। মিশেল তার মাথার মধ্যে থাকা কাটা তারটা যখন জোড়া লাগিয়ে দেয়, তখন সেই রোবটটা তার মধ্যে লোড থাকা কিছু নির্দিষ্ট ওয়ার্ডের মাধ্যমেই কথা বলার চেষ্টা করছে, এবং সে নিজেকে মিশেলের ভাই অর্থাৎ ক্রিস্টোফার বলে পরিচয় দিচ্ছে।
যাই হোক, মিশেল তো পরে বুঝে যায় যে এই রোবটটা কোনো বিপদ না, সে কারোর ক্ষতি তো করতে চাইছে না। তবে সেই মুহূর্তে টেড ঘুম থেকে উঠে পড়ে, যে সরাসরি পুলিশকে ফোন করে। অ্যাকচুয়ালি রোবটদের সাথে তো চুক্তি হয়েছিল যে রোবটরা সেই এক্সক্লুশন জোনের বাইরে বেরোতে পারবে না, এই মানুষের মাঝখানে সে আসতে পারবে না। তবে এই রোবটটা তো এসেছে। তবে মিশেল সেই মুহূর্তে টেডকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়, যাতে কসমো নামক সেই রোবটটা সেখান থেকে পালাতে পারে। তবে কসমো একা পালায় না, মিশেলও তার সাথে পালায়। যেমনটা বলেছিলাম, মিশেল এই বাড়িতে থাকতে পছন্দ করে না, সে টেড নামক মানুষটাকেও সে পছন্দ করে না। টেড তার নিজের সেই ড্রোনটাকে নিয়ে তো বাইরে বেরিয়ে পড়েছে নড়বে বলে। অন্যদিকে মিশেল সেই কসমোর সাহায্য নিয়ে তার অ্যাঙ্কেল মনিটরটা খুলে গাড়িতে চেপে সেখান থেকে বেরিয়ে যায়। কিছু সময় পরে তাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। অন্যদিকে মিশেল সেই কসমোকে জিজ্ঞেস করে যে তুমি যদি সত্যি আমার ভাই হয়ে থাকো তো তুমি জীবিত আছো কি করে। এখন সেই কসমো নামক রোবটটা, তার মধ্যে কিছু লিমিটেড সেন্টেন্স রয়েছে, সেগুলোর মাধ্যমেই সে কথা বলছে। তো অবভিয়াসলি মিশেলের সব প্রশ্নের উত্তর তো সে দিতে পারবে না, সেই কারণে মাথা নাড়িয়ে নাড়িয়ে সে হ্যাঁ বা না দিয়ে উত্তর দিচ্ছে। সে জানায় যে সে জীবিত আছে কিন্তু ভালো নেই, তারও সাহায্য প্রয়োজন। তবে সে আছে কোথায়? কসমো আঙ্গুল দিয়ে তখন সেই সেন্টার নামক কোম্পানিটার একটা নেটওয়ার্ক ডোমের দিকে দেখায়। অ্যাকচুয়ালি ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দিই, এই যে নিউরোকাস্টার নামক যে যন্ত্রটা, যে প্রযুক্তিটা মানুষের এই মুহূর্তে ব্যবহার করছে, অর্থাৎ মানুষের ব্রেন সরাসরি একটা ড্রোনের সাথে কানেক্ট হয়ে যাবে, এই প্রযুক্তিটাকে বাস্তবায়ন করানোর জন্য মানুষের প্রচুর পরিমাণে নেটওয়ার্ক স্পিড প্রয়োজন। সেই কারণে বিশ্বের বিভিন্ন দেশে কোনায় কোনায় এরকম নেটওয়ার্ক ডোমগুলো বসানো রয়েছে। তবে ক্রিস্টোফারের বডি কোথায় আছে এটার উত্তরটা সে কিভাবে দেবে? এখন সে তো উত্তর দিতে পারছে না, অন্য কেউ কি দিতে পারবে? ক্রিস্টোফার জানায় যে হ্যাঁ, সে কোনোভাবে এক্সপ্লেন করে যে একটা ডাক্তার যে চশমা পরে রয়েছে। আর তখন মিশেলের সেই পুরনো কথাটা মনে পড়ে, যখন তাদের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সে হসপিটালে ছিল, তখন সেরকমই একটা চশমা পরা ডাক্তার এসে মিশেলকে বলেছিল যে সেই দুর্ঘটনাতে তার ভাই, তার পরিবার মারা গেছে। ফাইনালি মিশেল একটা ছোট ম্যাপও পায় এবং কসমো তাকে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাকে কোথায় যেতে হবে। সেটা হচ্ছে টেবিল টপ মাউন্টেন, যেটা এক্সক্লুশন জোনের একদম মাঝখানে রয়েছে। তবে কি বললাম যে সেই এক্সক্লুশন জোনে একমাত্র রোবটরা বসবাস করে, মানুষেরা সেখানে প্রবেশ করতে পারবে না, সান্টা রোবটদের জন্যই। এখন মিশেল সেখানে প্রবেশ করবেই বা কি করে? ওয়েল, টেডে যে গাড়িটা চুরি করে এনেছে সেই গাড়ির ট্রাঙ্কের মধ্যে বেশ কিছু বাক্স রয়েছে, যে বাক্সগুলো সেই এক্সক্লুশন জোন থেকেই এসেছে। অর্থাৎ যে মানুষটা টেডকে এই জিনিসপত্রগুলো এনে দিয়েছে সে সম্ভবত সেই এক্সক্লুশন জোনের মধ্যে প্রবেশ করে। তো সেই বেটারে আগে খুঁজতে হবে, আর তারপরেই তাদের একটা লম্বা জার্নি শুরু হয়। আমরা দেখতে পারি যে গোটা দুনিয়া কিভাবে এই প্রযুক্তিটার উপরেই একদম ফোকাসড হয়ে পড়েছে, একদম বৃদ্ধ মানুষদের থেকে শুরু করে রাস্তার গরিব মানুষেরাও, যারা সামান্য এই রিয়েলিটি এসকেপ করার জন্য নিউরোক্যাস্টার ইউজ করছে। অবশ্যই এই নিউরোকাস্টার প্রযুক্তিটা বিভিন্ন কাজে ইউজ হয়, শুধু একটা ড্রোন কন্ট্রোল না, বরং আপনাকে একটা ভার্চুয়াল দুনিয়াতে যেতে হবে, যে দুনিয়াটার অ্যাকচুয়ালি কোনো অস্তিত্বই নেই, যেখানে আপনি আসল দুনিয়া থেকে অনেক দূরে শান্তিতে কিছুটা সময় কাটাতে পারবেন। আর সেই কারণেই তো স্কুলের প্রিন্সিপাল মিশেলকে বলেছিল যে সেও যাতে নিউরোকাস্টার থেরাপিটা ইউজ করে, যাতে তার পরিবারকে হারানোর দুঃখ থেকে অন্তত সে কিছুটা সময় বার করতে পারে। যাই হোক, মিশেল এবং কসমো তারা ফাইনালি সেই মানুষটাকে খুঁজে পায় যে এই কালোবাজারি করে, অর্থাৎ সেই এক্সক্লুশন জোনের মধ্যেও প্রবেশ করতে পারে। সেটা আর কেউ না, তার নাম হচ্ছে সার্জেন্ট কেটস, যে একটা সময় এই মানুষ বনাম রোবটদের যুদ্ধতেও অংশ নিয়েছিল। তবে বর্তমানে এসব কালোবাজারি কাজ করেই সে 2 পয়সা ইনকাম করছে। আমরা দেখতে পাই সেই এক্সক্লুশন জোন থেকে সে একটা বন্দুক এনে আরেকজন মানুষকে বিক্রি করছে। আরেকজন মানুষ বলতে সেই মানুষটা তার ড্রোন ব্যবহার করছিল। যাই হোক, তবে সেই মানুষটা যখন কেটসকে টাকা দেবে না, উল্টে তাকে গুলি মেরে দেওয়ার চেষ্টা করে, তখনই কেটসের আর একটা পার্টনার, যে একটা রোবট, তার নাম হচ্ছে অ্যাকচুয়ালি হারমন, সে ইলেকট্রিক শক দিয়ে সেই আরেকজন মানুষকে, মানে তার ড্রোনটাকে ওকে করে দেয়। আর এখন আমরা সেই উত্তরটাই পাই যে মিশেল যার বাড়িতে থাকতো, টেড নামক সেই মানুষটা, তার বাড়িতে যে কালোবাজারি মালগুলো ছিল সেগুলো কোথা থেকে এসেছে? আসলে সেই টেড এই কেটসের থেকে ব্ল্যাক মার্কেটের জিনিসপত্রগুলো জোগাড় করতো। যাই হোক, কেটস এবং হারমান নামক সেই রোবটটা তাদের গাড়িতে চেপে বেরিয়ে যায় এবং সেই গাড়ির পিছনেই মিশেল এবং কসমো চুপচাপ লুকিয়ে পড়ে। তবে আর একজন কুখ্যাত সৈনিক, যে রোবটদের একদমই পছন্দ করতে পারে না, যার নাম হচ্ছে কর্নেল ব্র্যাডবিউরি, সেও কিন্তু এই রোবটগুলোর খোঁজ করে যাচ্ছে। এই যে বৃহৎ যুদ্ধটা হয়েছিল না মানুষদের সাথে রোবটদের, এই যুদ্ধে কিন্তু এই কর্নেল একটা বড় নাম অর্জন করেছিল। আসলে তারই নেতৃত্বের কারণে রোবটরা এই যুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। যাই হোক, কেটস এবং হারমান তার একটা অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছায়, এলিভেটরে করে একটা আন্ডারগ্রাউন্ডে গিয়ে পৌঁছায়। আমরা বুঝতে পারি যে এইটাই হচ্ছে সেই সিক্রেট জায়গা যেখান থেকে মানুষেরা সেই এক্সক্লুশন জোনে প্রবেশ করতে পারে। অন্যদিকে মিশেল এবং কসমো তারাও একটা বাক্সের মধ্যে লুকিয়ে চুপচাপ সেই স্থানে প্রবেশ করেছে। কেটস এবং হারমানের সেখানে একটা কেমিস্ট্রি আমরা লক্ষ্য করতে পারি। তারা এক টাইপের বেস্ট বাডি, যারা একে অপরের সাথে ঝগড়া করতেও পিছু পা হয় না, তবে একে অপরকে খুব ভালোবাসে।
যাই হোক, ফাইনালি তারা মিশেল এবং কসমোকে তো হাতে নাতে ধরেই নেয়। ক্রিস প্যাটের ডায়লগগুলো সত্যি শোনার মতন ছিল, মানে এই মানুষটা সিরিয়াস কথা বললেও হাসি পায়। নো ওয়ান্ডার স্টার-লর্ডের চরিত্রে তাকে এত কেন মানিয়েছে সেটা আর বলার প্রয়োজনও নেই। তো তাদের মধ্যে তো কথোপকথন হচ্ছে, তবে আচমকা তাদের সেই এলিভেটরটা অ্যাক্টিভেট হয়ে যায়, আর একজন মানুষ সেখানে প্রবেশ করছে। কে সেটা? সেটা হচ্ছে কর্নেল ব্র্যাডবুরি, যে সেখানে গেছে মিশেলকে অ্যারেস্ট করতে, কারণ সে তার অ্যাঙ্কেল মনিটরটা খুলে সেই এক্সক্লুশন জোনে প্রবেশ করেছে। একই সাথে সে কসমো নামক রোবটটাকেও সে খুঁজছে। আর কি লেগে যায় সেখানে এক বড় ঝামেলা। কিডস তো বুঝে গেছে যে তার 2 নম্বরই কাজবাজ এখন পুলিশেরা জেনে যাবে, তাকে এখান থেকে পালাতে হবে। তো তারা একত্রে সেই কর্নেলকে বোকা বানিয়ে ফাইনালি সেখান থেকে পালায়। তবে সেই কর্নেল কিন্তু তাদের পিছু করতে পারবে না, কারণ সে আইন মেনেই চলছে। যেমনটা বললাম, সে এক্সক্লুশন জোনে মানুষদের কোনো নিয়মকানুন কাজ করে না, তো অবভিয়াসলি সে সেখানে প্রবেশ করতে পারবে না। একই সাথে তাদের পালানোর দরুন সেই আন্ডারগ্রাউন্ড বাংকারটাও ধ্বংস হয়ে গেছে, যার ফলে তারা এই এক্সক্লুশন জোন থেকে বাইরেও বেরোতে পারবে না, যার কারণে কিডস খুবই রেগে গেছে। অন্যদিকে এই এক্সক্লুশন জোন একদমই কিন্তু সুবিধার একটা জায়গা না। বহু রোবট আছে যারা মানুষদের অপছন্দ করে, একই সাথে বহু রোবট স্ক্যাভেঞ্জারও রয়েছে যারা বেসিক্যালি দাগি আসামি। যাই হোক, ছোট সেই হারম্যান রোবটটা সেখানে একটা গ্যারেজ থেকে আর একটা বড় রোবটকে অ্যাক্টিভেট করে, মানে সেই বড় রোবটটাকে সেই কন্ট্রোল করবে। তার নাকি বিভিন্ন সাইজের কাজের জন্য বিভিন্ন সাইজের রোবট রেডি থাকে। এখন তারা দুজন এই বৃহৎ মরুভূমির মতন স্থানে চারিদিকে ঘুরে বেড়াবে যদি কোনো স্থান থেকে বাইরে বেরোনো যায়। তবে তারা শিওর না যে আদৌ এখান থেকে বেরোতে পারবে নাকি। অন্যদিকে মিশেল তাদেরকে জানায় যে তারা যে ডক্টর থেকে খুঁজছে, যে এই কসমোকে বানিয়েছে, সে যদি সত্যি এই এক্সক্লুশন জোনের মধ্যে থাকে তাহলে অবশ্যই সে এখান থেকে বেরোনোর রাস্তা হয়তো জানবে। তো তাদের হাতে একটা হয়তো অপশনস রয়েছে, আর সেই কারণে অবশেষে হারম্যান মিশেল এবং কসমোকেও তাদের সাথে করে নিয়ে যায়। এই যাত্রার দরুন আমরা হারম্যান এবং কিডসের বন্ধুত্বের গল্পটাও জানতে পারি। কিডস তো সৈন্য ছিল, তো একটা রোবটের সাথে তার বন্ধুত্ব হলো কি করে? এটা সেই যুদ্ধের সময় যখন মানুষেরা প্রায় হেরেই গেছিল, কিডস একা ছিল এবং তাকে বহু রোবটরা ঘিরে ধরেছিল, তখন হারম্যান এসে কিডসকে সেই স্থান থেকে পালাতে সাহায্য করে। কিডস তখন বুঝে যায় যে সব কটা রোবট কিন্তু এক ধরনের হয় না, আর সেখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু। কিডস একজন সৈনিক ছিল, সে তার কাজ ছেড়ে দেয় এবং হারম্যানের পার্টনার হয়ে যায় এখন। অন্যদিকে সেই সেন্টার কোম্পানির সিইও অর্থাৎ ইথান স্কেটকে আমরা দেখতে পাই যে সেই নিউরোক্যাস্টারের মাধ্যমে তার প্রিয় স্মৃতিগুলো রিলিভ করছিল, মানে সে তার নিজের মাকে দেখছিল, তার নিজের মায়ের সাথে কথা বলছিল। তবে আচমকা সেখানে কিছু গ্লিচ আমরা লক্ষ্য করতে পারি, কানেকশনে কোনো সমস্যা হচ্ছে। তাদের যে ডেটা ট্রান্সফারের যে গতিটা আছে, যে স্পিডটা রয়েছে, সেটা যথেষ্ট কমে গিয়েছে এবং এত কম গতিতে নিউরোক্যাস্টার ঠিক মতন কাজ করতে পারবে না। সে খুবই চিন্তিত যে তাদের ব্যবসা তো নষ্ট হয়ে যাবে এতে। সে তার সায়েন্টিস্টদের ডেকে আনে এবং তার সায়েন্টিস্টরা জানায় যে তাদের একমাত্র অস্ত্র অর্থাৎ ক্রিস্টোফার সে নাকি পালিয়ে গেছে। এখন কে বলুন তো ক্রিস্টোফার? মিশেলের ভাই। তবে ক্রিস্টোফার এখানে কিভাবে আসলো এটাও জানাচ্ছি পরে। তো কথা হচ্ছে যে ক্রিস্টোফার নাকি পালিয়ে গেছে, তবে মিস্টার স্কেট জানায় যে এটা তো সম্ভব না। সেই সায়েন্টিস্টরা জানায় যে হ্যাঁ সম্ভব না, তার শরীর তো এখানে রয়েছে, তবে সামহাউ তার কনসিয়াস মাইন্ড এই মুহূর্তে একটা রোবটের মধ্যে আপলোড হয়ে রয়েছে এবং সেই রোবটটা পালিয়ে গেছে এবং তাকে পালা থেকে সাহায্য করেছে ডক্টর আর্মহেস্ট নামক আরেকজন মানুষ, সেই চশমা পড়া সেই ডাক্তার যার খোঁজেই তো মিশেল এবং কসমো এখানে এসেছে। তো ব্যাপার হচ্ছে যে ক্রিস্টোফারকে ছাড়া এই কোম্পানি কিছুই করতে পারবে না এবং শীঘ্রই তাকে খুঁজতে হবে, নয়তো আগামী ফ্রাইডেতেই তাদের এই সম্পূর্ণ কোম্পানি বন্ধ হয়ে যাবে। সেই কারণে চিন্তিত মিস্টার স্কেট সরাসরি কর্নেল ব্র্যাডবুরির সাথে সাক্ষাৎ করে। কর্নেল জানায় যে হ্যাঁ, সে মিশেল নামক একটা মেয়েকে খুঁজছে যে তার অ্যাঙ্কেল মনিটরটা ভেঙে পালিয়েছে এবং একই সাথে তার সাথে একটা রোবটও রয়েছে যে অবশ্যই মানুষদের দুনিয়াতে রয়েছে। সে একটা নিয়মভঙ্গের কাজ করেছে এবং নিয়মভঙ্গের শাস্তি হচ্ছে সরাসরি মৃত্যু, অর্থাৎ সেই রোবটটাকে সরাসরি ডিঅ্যাক্টিভেট করা হবে কোনো প্রশ্ন না করেই। তবে মিস্টার স্কেট জানায় যে না, তাকে ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন নেই। সেই কর্নেল যাতে সেই রোবটটাকে আগে মিস্টার স্কেটের কাছে নিয়ে আসবে, মিস্টার স্কেট তার কাজগুলো করার পর সে সেই রোবটটাকে ধ্বংস করুক, যা খুশি করুক সেটা সে করতে পারবে। এখন মিস্টার স্কেট সরাসরি তো সেই এক্সক্লুশন জোনের মধ্যে প্রবেশ করতে পারবে না, কারণ সেখানে একটা পিস অ্যাকর্ডস হয়েছিল, একটা শান্তি চুক্তি, যে তারা কোনোভাবে নিয়ম ভঙ্গ হয়েছে এটা না জানা পর্যন্ত কোনো মানুষেরা সেই এক্সক্লুশন জোনে প্রবেশ করতে পারবে না। সেই কারণে সিক্রেটলি এই কাজটা সেই কর্নেলকে দেওয়া হয় যাতে সে নিজে নিজে ইনভেস্টিগেশন করে এবং প্রমাণ জোগাড় করে যে হ্যাঁ সত্যিকারেরই এক্সক্লুশন জোন থেকে একটা রোবট বাইরে বেরিয়ে এসেছে, যেটার মানে সেই শান্তি চুক্তি ভঙ্গ হয়েছে। অন্যদিকে মিশেল এবং বাকি লোকেরা তারা ফাইনালি সেই টেবিলটপ মাউন্টেনে গিয়ে পৌঁছায় তাদের গন্তব্যস্থল এবং সেখানে তারা দূরে এক টাইপের মল লক্ষ্য করতে পারে। বেশ সুন্দর সেই স্থানটা সাজানো, চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা, যাতে বাইরে থেকে সেই স্ক্যাভেঞ্জার রোবটরা না প্রবেশ করতে পারে। অর্থাৎ সেই স্থানে হয়তো কোনো ভদ্র রোবটরাই বসবাস করে, তবে কতটা ভদ্র সেটার প্রমাণ তারা তখনই পেয়ে যায় যখন কিছু ছোটখাটো সেই অ্যাডভার্টাইজিং করা রোবট তাদের দিকে কয়েকটা ফ্রিজ ছুঁড়ে মারে।
আর কি, তাদের পালানোর আর কোনো রাস্তা নেই, সব রোবটরা তাদেরকে ঘিরে ফেলেছে। পারপ্লেক্সো নামক একজন ম্যাজিশিয়ান রোবটও সেখানে ছিল, যে তাদেরকে সেখান থেকে নিয়ে যায় তাদের বসের কাছে। এবং কে তাদের বস? তাদের বস হচ্ছে মিস্টার পিনার্ড, অর্থাৎ যে সেই লড়াইতে রোবটদের নেতৃত্ব দিয়েছিল এবং যে সেই শান্তি চুক্তিতে সই করেছিল। মোটপাট বলতে গেলে এই রোবটদের নেতা। তাদের এই স্থানটার নাম হচ্ছে ব্লু স্কাই একার্স, এবং এখানে রোবটরা শান্তিতে বসবাস করছে, কোনো ঝামেলা নেই, একদম সুসম্পর্ক রেখে একটা ভালো সোসাইটি তারা এখানে বানিয়েছে। যাই হোক, মিশেল তো জানায় যে তারা এক ডক্টরকে খুঁজে চশমা পড়া, এবং মিস্টার পিনেট তাদেরকে একটা স্থানে নিয়ে যায়। মিস্টার পিনেট তাদের সাথে খুবই ভালো সম্পর্ক রেখেছে। সে জানায় যে প্রথমে তারা এই মানুষগুলোকে স্ক্যাভেঞ্জার মনে করেছিল, সেই কারণেই তাদেরকে বেঁধে রেখেছিল, তবে তাদের বাঁধনগুলোকে খুলে দেওয়া হয়। যেমনটা প্রথমেই দেখেছিলাম যে সে কোনো যুদ্ধই চায়নি, বরং সে রোবটদের সমান অধিকার চেয়েছিল এবং সেও শান্তি চেয়েছিল বলেই সেই শান্তি চুক্তিতে সই করেছিল। সে জানায় যে হ্যাঁ, এখানে একটা ডাক্তার ছিল ডক্টর আর্মহার্স্ট, যাকে সে ভাগিয়ে দিয়েছে। আসলে তাদের এই চুক্তির নিয়ম অনুযায়ী কোনো মানুষকে তো তারা এখানে আশ্রয় দিতে পারবে না, এবং যদি দেয় তো তাদের সেই চুক্তিটা ভেঙে যাবে। এই রোবটরা প্রথম থেকেই তো তাদের একটা আলাদা জায়গা, আলাদা অধিকার চেয়েছিল, এবং তারা ফাইনালি পেয়েছে। এবং মিস্টার পিনাট কখনোই চাইবে না যে এই চুক্তিটা ভেঙে যাক। আর কি, মিশেল এখন বাইরে বেরিয়ে যাবে সেই ডাক্তারকে খোঁজার জন্য, যে সে তার ভাইয়ের বডিটাকে কোথায় নিয়ে গেছে। তবে বাকি লোকেরা তাকে বাইরে বেরোতে দেবে না, কারণ রাত হতে চলেছে, এবং রাত হলেই এই স্থানটা আরো ভয়ঙ্কর হয়ে পড়ে। বাইরে স্ক্যাভেঞ্জারদের রাত চলে, তো অনেকে রিকোয়েস্ট করার কারণে অবশেষে মিশেল আজকে রাত্রের জন্য এখানে ওয়েট করে। রাতেবেলা কসমো তার শরীরে থাকা ইনবিল্ড প্রজেক্টরটা দিয়ে সেই পুরনো কার্টুনটা চালায়, যে কার্টুনটা মিশেল এবং ক্রিস্টোফার একসাথে দেখত। এটা তার ছোটবেলার কথাটা মনে পড়িয়ে দেয়। যদিও কসমো নামক এই রোবটটা তো ক্রিস্টোফার নিজেই তার নিজের বোনকে তাদের পুরনো স্মৃতিটা এসে মনে করিয়ে দিচ্ছে। একই সাথে সেই মধ্যরাতে আর একটা রোবট যে পোস্টকার্ড ডেলিভারি করে, সে মিশেলকে এসে একটা কার্ড দেয়। এই চিঠিটা পাঠিয়েছে সেই ডক্টর আর্মহার্স্ট, যাকে তারা খুঁজছে, এবং সেখানে লেখা রয়েছে যে তাদেরকে কোথায় যেতে হবে। তবে রাস্তা তো লম্বা, এবং মিস্টার পিনাট তাদেরকে একাও তো ছাড়তে চায় না, সেই কারণে বহু অন্যান্য রোবটও তাদের সাথে যাচ্ছে। তাদের সেই লম্বা জার্নি শুরু হয় এবং তারা ফাইনালি তাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়। তবে অন্যদিকে কর্নেল ব্র্যাডবিউরি, সেই পুলিশটা, সে কিন্তু মিশেল এবং সেই কসমোকে খুঁজে যাচ্ছে, এবং সে ফাইনালি সেই স্থানে পৌঁছেছে, কিন্তু সে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছে। যাই হোক, রাতের বেলা মিশেল এবং বাকি রোবটরা ফাইনালি সেই স্থানে গিয়ে পৌঁছায়, এবং অবশ্যই রাতের বেলা স্ক্যাভেঞ্জারদের উৎপাত। তবে ডক্টর আর্মহার্স্ট ফাইনালি সময় মতন তো তাদের বাঁচিয়ে নিয়েছে। তারা ফাইনালি সেই ডক্টরের সাথে সাক্ষাৎ করে, যার কাছে অ্যাকচুয়ালি সেই উত্তরটা আছে যে ক্রিস্টোফারের বডিটা কোথায়। আর এখানে কিছু কঠিন সত্য রিভিল হয়। সেই যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, সেই অ্যাক্সিডেন্টে ক্রিস্টোফার সত্যি কোমাতে চলে গেছিল, এবং সেই সেন্টার কোম্পানির ইমেজিং মেশিনে ক্রিস্টোফারের ব্রেনটা যখন স্ক্যান করা হয়, সেখান থেকে সেই কোম্পানি কিছু দারুণ তথ্য পায়। যেমনটা দেখেছিলাম, ক্রিস্টোফার খুবই ইন্টেলিজেন্ট, এবং তার ব্রেনের ব্যবহার করেই এই সেন্টার নামক কোম্পানিটা কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছে। সেই নিউরোকাস্টার নামক যন্ত্রটাকে বানানোর জন্য তাদের প্রচুর পরিমাণে কম্পিউটিং পাওয়ার এবং স্পিড প্রয়োজন ছিল, যেটা ক্রিস্টোফারের ব্রেনের দ্বারাই সম্ভব ছিল। সেই কারণে এই সম্পূর্ণ নেটওয়ার্কটা ক্রিস্টোফারের মাথার মাধ্যমে চালিত হতো। তো আপনাদের যদি সহজ ভাষায় বলি, আমাদের কম্পিউটারের ব্রেন হচ্ছে কি সিপিইউ, তেমনই এই বৃহৎ কোম্পানিটার, এই বৃহৎ নেটওয়ার্কের ব্রেন হচ্ছে ক্রিস্টোফার। ডক্টর আর্মহার্স্ট জানায় যে ক্রিস্টোফারকে তো বাঁচানো সম্ভব ছিল না, সে কোমায় চলে গেছিল। এই একটাই উপায় ছিল, তাকে বাঁচিয়ে রাখা যেত। তার বোন জানায় যে এরকম ভাবে বাঁচিয়ে কি লাভ, তারা তো ক্রিস্টোফারকে জাস্ট ব্যবহার করে গেছে। ওয়েল, সে ডক্টর জানায় যে না, এরপরেও কিন্তু একটা মিরাকেল ঘটেছিল। সেই ডক্টর একটা রোবটকে বানিয়েছে, যার নাম হচ্ছে পিসি, এবং সেই রোবটটার মধ্যে সেই ডক্টর তার সম্পূর্ণ মেমোরিটাকে ট্রান্সফার করেছে। অর্থাৎ সেই ডক্টরের স্মৃতিতে যা যা রয়েছে, এই রোবটটার হার্ড ড্রাইভের সেই জিনিসগুলো রয়েছে, এবং সেই রোবটটাই সেই ভিডিও রেকর্ডিংগুলো দেখাতে থাকে। আমরা দেখতে পাই যে ক্রিস্টোফার তার কোমা থেকে উঠে গেছিল, তার হুঁশ এসে গেছিল, এবং এই বিষয় নিয়েই ডক্টর আর্মহার্স্ট সেই সেন্টার কোম্পানির সিইও ইথান স্কেটের সাথে কথা বলে। তবে মিস্টার স্কেট জানায় যে না, ক্রিস্টোফারকে তো অত সহজে মুক্তি দিলে চলবে না। এমনকি মিস্টার স্কেট সেই ডক্টরকে হুমকিও দিতে থাকে তাকে হত্যা করার। ডক্টর আর্মহার্স্ট বুঝে যায় যে ক্রিস্টোফার এই স্থান থেকে কোনোদিনই পালাতে পারবে না, সেই কারণেই সে ক্রিস্টোফারকে এখান থেকে পালাতে সাহায্য করে। সে প্রথমে ডাক্তারগুলো এক্সপ্লেন করেছিল যে ক্রিস্টোফারের সেই নেটওয়ার্কের একটা ফ্ল ছিল, একটা সমস্যা ছিল, যে বাগটাকে তারা প্রথমে ফিক্স করতে পারেনি, এবং তারা ভাবেনি এটা কোনোদিন সমস্যা করবে। তবে ক্রিস্টোফার সেই বাগটার ব্যবহার করেই তার কনসিয়াস মাইন্ডটাকে সেই নেটওয়ার্ক থেকে বার করে একটা রোবটের মধ্যে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, মিশেল এত জটিল কিছু শুনতে চায় না। সে তার ভাইকে আগের অবস্থায় চায়। তার ভাইকে সিয়েটেলে সেই সেন্টারে যে মেন হেডকোয়ার্টার রয়েছে সেখানে রাখা হয়েছে, এবং সেখানে তারা যাবে কি করে এটা এখন জানতে হবে। কিন্তু সুদিন শুরু হতে না হতেই খারাপ দিন আবার শুরু। সেই কর্নেল ব্র্যাডবিউরি সেখানে চলে এসেছে। ওয়েল, তার কাছে এখন তো প্রমাণ চলে এসেছে যে সেই ট্রিটি ভঙ্গ করা হয়েছে, মানুষেরা এই এক্সক্লুশন জোনে রয়েছে।
অন্যান্য সৈন্যরাও ড্রোন নিয়ে সেখানে চলে এসেছে সবাইকে অ্যারেস্ট করবে বলে। সেই কর্নেলকে আটকানোর জন্য মিস্টার পিনার সেখানে চলে আসে এবং তাদের দুজনের মধ্যে চরম লড়াই হয়। মিস্টার পিনার একটা ভালো ফাইট তো দেয়, তবে এই অ্যাডভান্স ড্রোনগুলোর এগেনস্টে এই ছোটখাটো রোবটগুলো কি বা করবে। তারপর সেই কর্নেল ডক্টর আর্মস্ট্রের মুখোমুখি হয়। সেই ডক্টর তো জানে যে এই কর্নেল যে কোনো রোবটকে গুলি তো মারতে পারবে, কোনো জীবিত মানুষকে মারতে পারবে না। সেই কারণে সে জানায় যে এই মানুষগুলোকে অ্যারেস্ট করতে হলে আগে আমাকে হত্যা করতে হবে। আর সেই মুহূর্তেই মিস্টার স্কেট একটা ড্রোন নিয়ে এসে সরাসরি ডক্টর আর্মস্ট্রকে গুলি মেরে হত্যা করে দেয়। সে কর্নেল জানায় যে তার কন্ট্রোলেই তো সবকিছু ছিল, তো মিস্টার স্কেট এটা কেন করলো, তাকে কেনই বা হত্যা করলো। তবে আমরা তো জানি যে মিস্টার স্কেট যদি এই ডক্টরকে হত্যা না করতো তো তার সে সিক্রেট কথাগুলো সবকিছুই তো রিভিল হয়ে যেত। আর কি অন্যান্য রোবটরাও কসমোকে আর বাঁচাতে পারে না। সৈনিকরা এসে কসমোকে সেখান থেকে তুলে নিয়ে চলে যায় তাদের হেডকোয়ার্টারে। মিস্টার পিনার্ড বাকি লোকেদের নিয়ে তারপর তাদের সেই স্থানে গিয়ে পৌঁছায় যে স্থানটা সৈনিকরা তছনছ করে দিয়েছে। মিস্টার পিনার্ড জাস্ট একটু শান্তি চেয়েছিল, এই রোবটগুলির জন্য একটা ভালো জায়গা চেয়েছিল। ডক্টর আর্মস্ট সেটা বুঝেছিল, সেই কারণেই তো সে ক্রিস্টোফারের মাইন্ডটা যখন কসমোর মধ্যে ট্রান্সফার করেছিল তখন কসমোর মধ্যে এই স্থানের ঠিকানাটা লোড করে দিয়েছিল। সেই কারণেই তো কসমো এই স্থানে এসেছিল যাতে এখানে সে একটা আলাদা পরিবার পায়। অন্যদিকে সে কর্নেল বেশ কিছু সত্য তো জানতে পারে যে মিস্টার স্কেট জাস্ট একটা রোবটের খোঁজ করছিল না, বরং একটা ছেলের খোঁজ করছিল। সেই ছেলেটাকে সে এখানে আটকে রেখেছে এবং মিস্টার স্কেট এই কথাটাও জানায় যে এই যে কর্নেল মাথা উঁচু করে চলে, যে যুদ্ধে সে জয় লাভ করেছে, এই যুদ্ধটা তো জিতেছে এই ছেলেটার জন্যই তো, তার ব্রেনের জন্যই তো এটা পসিবল হয়েছে। তবে এত কিছুর মধ্যেও সে কর্নেল যে প্রথমে মিস্টার স্কেটকে বিশ্বাস করছিল তার মনে একটু একটুতে সন্দেহ হয়। অন্যদিকে মিশেল যখন সব আশা ভরসা ছেড়ে ফেলেছে তখনই তার মনে আসে যে তাদের সাথে তো সেই ডক্টরের বানানো আর একটা রোবট রয়েছে যার নাম হচ্ছে পিসি, এবং সেই রোবটটার মধ্যেই তো সেই ডক্টরের সব স্মৃতিগুলো রয়েছে তার হার্ড ড্রাইভে। অর্থাৎ সেই ডক্টর যা যা জানে সেই রোবটটা সেগুলো জানে। তো তারা সেই বড় হেডকোয়ার্টারে তো প্রবেশ করতে পারবে যেখানে মিশেলের ভাইকে আটকে রাখা হয়েছে। তবে সে জানায় যে তার ভাইকে সে যেভাবে হোক বাঁচাতে পারবে না বা সেই মেন ফ্রেম থেকে ডিসকানেক্ট করতে পারবে না, কারণ সে যদি করে তাহলে সেন্টারে যে কমপ্লিট নেটওয়ার্কটা রয়েছে সেটা কমপ্লিটলি শাটডাউন হয়ে যাবে, অর্থাৎ এই সম্পূর্ণ নিউরোক্যাস্ট্রার প্রযুক্তিটাই ধ্বংস হয়ে যাবে। এবং মিশেল এটা শুনে রাজি হয়ে যায় যে হ্যাঁ তাহলে এইটাই করতে হবে, সেই কোম্পানিটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে চায়। তবে মিস্টার পিনার্ড যে অলরেডি অনেক যুদ্ধ দেখে ফেলেছে সে জানায় যে সে তো শান্তি চেয়েছিল, আর কত লড়াই সে করবে। তখন মিশেল জানায় যে মানুষেরা যখন এই স্থানটাতে আক্রমণ করেছে তার মানে মানুষেরা শান্তি চায় না। আর কি সব রোবটরা এবার একত্রিত হয়ে যায়, তারা একত্রে চলে যায় ক্রিস্টোফারকে বাঁচানোর জন্য। সেই সেন্টারে হেডকোয়ার্টারে তারা আক্রমণ করে দিয়েছে। রোবটদের সঙ্গে সেখানে যথেষ্ট বেশি। অন্যদিকে বাকি সৈনিক সিকিউরিটিরা যখন ব্যস্ত রয়েছে তখন মিশেল সেই পিসি নামক রোবটটাকে নিয়ে চুপচাপ সেই হেডকোয়ার্টারে প্রবেশ করেছে। ডক্টর আর্মহেস্টের স্মৃতি তার মধ্যে রয়েছে, সেই কারণে দরজার অ্যাক্সেস কোড সবকিছুই তো সে জানে। এবং ফাইনালি মিশেল তার ভাইয়ের কাছে গিয়ে পৌঁছায়। অন্যদিকে এতগুলো রোবটকে আটকানোর জন্য ফাইনালি মিস্টার স্কেট তার অস্ত্রটা ব্যবহার করে। তারও একটা রোবট রয়েছে, সেই নিউরোক্যাস্ট্রার প্রযুক্তি ব্যবহার করে সেও তার রোবটটাকে যুদ্ধে নামিয়ে দেয়। এবং প্রথমে সে ট্যাকোর আকারে থাকা একটা রোবট যে জাস্ট পিয়ানো বাজায় তার উপরে আক্রমণ করে। আমি জানি না যে এই রোবটটাকে এখানে আনার মানে কি ছিল, না সে লড়াই করতে পারবে না কিছু, জাস্ট ট্যাকোর মতন দেখতে একটা রোবট বসে জাস্ট পিয়ানো বাজায়। যাই হোক, রেস্ট ইন পিস। তো মিস্টার স্কেট তো সেখানে চরম তোলপাড় করছে। অন্যদিকে মিস্টার পিনাটকে আটকানোর জন্য কর্নেল ব্র্যাডবুরি আবারও চলে এসেছে। সেই কর্নেল মিস্টার পিনাটকে জিজ্ঞেস করে যে তুমি তো আগের বারও হেরে গেছো, তুমি প্রতিবারই হারবে, তা সত্ত্বেও কেন লড়ছো? মিস্টার পিনাট জানায় যে স্বাধীনতার জন্য সবকিছু করা যায়, তাই বলে কি তারা মরতেও রাজি? তখন মিস্টার পিনাট জানায় যে তাকে তো আগে জীবিত থাকতে হবে মরার জন্য, তাই না? আর তখনই সেই কর্নেল ব্র্যাডবুরি তার বন্দুকটা নামিয়ে দেয় এবং বলে দেয় যে মিস্টার স্কেট সে বিল্ডিং এর কোথায় লুকিয়ে রয়েছে। মিস্টার পিনাট যখন তাকে জিজ্ঞেস করে যে সে তাকে কেন সাহায্য করছে, তখন সে কর্নেল জানায় যে সে ফাইনালি এমন একজনের মুখোমুখি হয়েছে যে একদমই মানুষদের মতন না। ইয়েস, এতদিন ধরে রোবটদের সাথে তার যে ব্যক্তিগত ঝামেলা কারণে এই রোবটরাও মানুষদের মতন চিন্তা করা শুরু করে নিয়েছিল, মানুষদের মতো চিন্তা অর্থাৎ হিংসা, লড়াই, লোভ। তবে মিস্টার পিনাট তাকে সম্পূর্ণভাবে ভুল প্রমাণ করিয়েছে। আর সেই কারণেই তো কর্নেল ব্র্যাডবুরি ফাইনালি তার নিউরোক্যাস্ট্রারটাকে ডিসকানেক্ট করে দেয়। অন্যদিকে মিশেল ফাইনালি একটা নিউরোক্যাস্টার ব্যবহার করে তার ভাইয়ের সাথে কমিউনিকেট করার জন্য একটা ভার্চুয়াল দুনিয়াতে সে ক্রিস্টোফারের সাথে সাক্ষাৎ করে। এবং ক্রিস্টোফার জানায় যে তার জীবিত থাকার আর বিন্দু মাত্র ইচ্ছে নেই, কারণ এটাই সত্যি, তাকে আর বাঁচানো সম্ভব না। মিশেল যতই চেষ্টা করুক এই কোম্পানি তার ভাইকে ঠিক আটকেই রাখবে। সেই জন্যই তার হাতে একটাই রাস্তা রয়েছে যে তার ভাইকে কমপ্লিটলি মুক্তি দেওয়া, তার লাইফ সাপোর্টটাকে ডিসকানেক্ট করে দেওয়া, এই কমপ্লিটলি মেইন ফ্রেম থেকেই তাকে ডিসকানেক্ট করে দেওয়া।
ক্রিস্টোফার মারা গেলে তবেই সে শান্তি পাবে। অবভিয়াসলি মিশেল এই কাজটা তো করতে চায় না, তবে তার হাতেও তো কোনো রাস্তা নেই। একদিকে কিডসকে বাঁচানোর জন্য হারম্যান অনেকগুলো গুলি খেয়ে আহত হয়, অন্যদিকে সেই মিস্টার স্কেটকে মিস্টার পিনাট হাতে নাতে ধরে। মিস্টার পিনাট এখানে এসেছে কিন্তু তাকে হত্যা করার জন্য না, বরং তাদের শান্তি চুক্তিটাকে রিনেগোশিয়েট করার জন্য। অবশেষে যখন মনেই হচ্ছিল যে রোবটরা এই লড়াইটাতেও হেরে যাবে, তখনই মিশেল সে কঠিন সিদ্ধান্তটা নেয়। ক্রিস্টোফারকে কমপ্লিটলি ভাবে সে শাটডাউন করে দেয়, যার কারণে সৈন্যরা যে ড্রোনগুলো ব্যবহার করছিল বা গোটা দুনিয়াতে এই সেন্টার নেটওয়ার্কে যে ড্রোন ব্যবহার হচ্ছিল সবকটা ডিঅ্যাক্টিভেট হয়ে পড়ে। কেটস তো প্রথমে মনেই করেছিল যে সে হয়তো তার প্রিয় বন্ধুটাকে হারিয়েছে, তবে হারম্যান সে অত সহজে তো মরার নয়। আমরা দেখতে পারি যে এই হারম্যানের শরীরের মধ্যেও আর একটা টাইনি বট রয়েছে, এবং সে তো আগেও বলেছিল যে তার নির্দিষ্ট কাজের জন্য আলাদা আলাদা সাইজের রোবট রেডি রয়েছে। আর কি তারপর ফাইনাল মোমেন্ট, গোটা দুনিয়ার লোকের একদম প্যানিকড, তাদের প্রিয় ডিভাইসটাকে তারা আর ব্যবহার করতে পারছে না। অন্যদিকে সত্যটাও তো রিভিল হয়ে যায়। মিস্টার স্কেট যে এতদিন ধরে একটা বাচ্চা ছেলের উপরে এক্সপেরিমেন্ট করে যাচ্ছিল, চুপচাপ একটা প্রাইভেট প্লেনে করে পালাতে গিয়ে সে ধরা পড়ে যায় এবং তাকে অ্যারেস্ট করা হয়। তার কোম্পানির শেয়ারগুলো ড্রপ হতে থাকে। অন্যদিকে এরকম কোথাও তো হচ্ছে যে সেই এক্সক্লুশন জোন, যে স্থানটা শুধু রোবটদের জন্যই রাখা হয়েছিল, ওইটাকে ভেঙে ফেলা হবে এবং তারাও মানুষদের সাথেই একসাথে বসবাস করতে পারবে। তবে এত গুঞ্জনের মাঝে সেই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না যে মিস্টার স্কেটের সত্যটা সারা দুনিয়ার কাছে রিভিল করেছে, অর্থাৎ মিশেল। সে কোথায়? মিশেলকে দেখি ক্যামেরার সামনে দাঁড়িয়ে গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে কিছু কথা রেকর্ড করছে, কিছু মোটিভেশনাল কথা সে বলে। আসলে গোটা দুনিয়া যে প্যানিকড হয়ে পড়েছে সেই যন্ত্রটা না পেয়ে, সেই নিউরোকাস্টটা না পেয়ে, আসলে ভার্চুয়াল দুনিয়াতে থাকতে থাকতে মানুষেরা তো ভুলেই গেছিল যে আসলে জীবনটা কেমন হয়, দুটো মানুষ সামনাসামনি দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলাটা কেমন হয়। সো মিশেল চায় যে সময়টা সে তার ভাইয়ের সাথে কাটাতে পারেনি, যে মুহূর্তগুলো তারা ফিল করতে পারেনি কারণ তার ভাইয়ের কাছে সময় ছিল না, তবে গোটা বিশ্ববাসীর কাছে, বহু মানুষের কাছে সেই সময়গুলো তো আছে, সেই সময়টাকে যাতে তারা প্রপারলি ব্যবহার করে। আর তা সত্ত্বেও যদি মানুষেরা একা ফিল করে, তো মিশেল তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে তাদেরকে জয়েন করার জন্য। সম্ভবত মিশেল এই মুহূর্তে একটা কমিউনিটি তৈরি করতে চায় মানুষ এবং রোবটদের নিয়ে, যেখানে সবাই সুখে শান্তিতে একটা হারমোনি বজায় রাখবে। আর এখন প্রশ্ন আসছে যে ক্রিস্টোফার বা সেই কসমো, সে কি সত্যি সত্যি তানে মারা গেল? গল্পের শেষে আমরা দেখতে পাই আবর্জনার মধ্যে সেই কসমো নামক রোবটটাকে ফেলা হয়েছে এবং জলের রিফ্লেকশনে দেখি যে সেই রোবটটা জীবিত হয়েছে। হয়তো ক্রিস্টোফারের এন্ডিংটা যতটা খারাপ আমরা মনে করছি, হয়তো অতটা খারাপ না। আর এরকমই একটা পজিটিভ বাইট দিয়েই সিনেমাটা শেষ হয়। আমার কাছে সিনেমাটা এভারেজ লেগেছে, তবে ভালো লাগার বিষয় যেটার প্রশংসা করতেই হয় সেটা হচ্ছে সিনেমার ভিএফএক্স। এই প্রত্যেকটা রোবটদের মুভমেন্ট বলুন, তাদের ভিজুয়ালসগুলো বলুন, এগুলো একদমই কার্টুনিশ মনে হয়নি। মনে হয়েছে যে হ্যাঁ ভাই, সিনেমার গল্প যেমনই হোক না কেন, ভিএফএক্স টিম একটা ভালো এফোর্ট দিয়েছে। আর এই টাইপের সিনেমাগুলো ভিজুয়াল এফেক্টের উপরে বেশি ফোকাস করা হয়, তো স্টোরিতে অত বেশি মাথা না ঘামানো হয়। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগে লাইক করতে পারেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে একদমই ভুলবেন না, যেগুলো লিঙ্কস ডিসক্রিপশনে রয়েছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সেখানে। টিল দেন ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টেক কেয়ার অ্যান্ড